বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্তের শেষ পর্যায়ে সিআইডি, তারপরও সহসা তদন্ত রিপোর্ট জমা হবে না, কারণ অভিযুক্ত বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনা নিয়ে আলোচনা শেষ হয়নি। সিআইডি বলছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গাফিলতি ও যোগসাজশ দুটি নজিরই মিলেছে। একই সাথে দেশে তদন্ত রিপোর্ট জমা হলে নিউ ইয়র্কে করা মামলা প্রভাবিত হবে কিনা তাও খতিয়ে দেখা দরকার। যদিও সিনিয়র আইনজীবী বলছেন প্রভাবিত হবার সুযোগ নেই। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশে বৃহস্পতিবার রাত সাপ্তাহিক ছুটির আমেজ। 8:55 থেকে 10:30 মাঝে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন হাতিয়ে নিতে 35টি ভুয়া নির্দেশ পাঠায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। কয়েক দফা চেষ্টার পর $8.10 কোটি চলে যায় ফিলিপাইনের RCBC ব্যাংকের 5টি অ্যাকাউন্টে। বানান ভুলের কারণে আটকে যায় শ্রীলঙ্কায় $2 কোটি পাঠানোর অনুরোধ। পরের দিন ফিলরেম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সেই টাকা মিশে যায় ফিলিপাইনের 2টি ক্যাসিনোতে। বাংলাদেশ ব্যাংক এই ঘটনা টের পায় পরের সপ্তাহে। এরপর কেটে গেছে 10 বছর, তদন্ত আজও শেষ হয়নি। 96 বার পিছিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমার তারিখ। যদিও এর মাঝে 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার খবর মিলেছে। তালিকায় আছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের 9 কর্মকর্তা। তদন্ত সংস্থা সিআইডি বলছে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে, কেননা ঘটনার দিন বাংলাদেশ ব্যাংকে সুইফট সিস্টেমের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। সন্দেহ বাড়িয়েছে হ্যাকারদের পাঠানো ফিশিং লিঙ্কে ক্লিক করার ঘটনাও। দেশের ভিতরে তো অবশ্যই সহযোগিতা ছিল, বাট এটা ষড়যন্ত্র হিসাবে আমরা ওইভাবে আনবো না, কারণ ষড়যন্ত্রের বিষয়টা আর্থিক অপরাধের ক্ষেত্রে ওইভাবে বলা যায় না। ফিলিপিনে আমাদের $81 মিলিয়ন কনফিসকেট করা, এই কোর্ট অর্ডারটা পাঠানোর পরে তাদের কিছু অবজারভেশন দিয়েছে, সে অবজারভেশনের ভিত্তিতে আমরা আবার উত্তর দিব। একটা উদাহরণ দিলাম, এরকম বেশ কিছু আন্তর্জাতিক মণ্ডলে আমাদের কিছু কোয়ারি আমাদের দিক থেকে আছে, ওদের দিক থেকে আছে, এগুলো এখনো মিট আপ করা হয়নি। তো আমাদের পারফেক্ট করতে গেলে এগুলো কমপ্লিট করতে হবে। গেল জুনে রিজার্ভ চুরির তদন্তের 10,000 পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠায় সিআইডি। বিবেচনা করা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও দণ্ডবিধি 1860-এর 379 ধারা। খসড়া চার্জশিট নিয়ে এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি প্রচলিত আইনে এটিকে বিচারের আওতায় আনা হয় তাহলে এটি কবে সমাধান হবে? দ্বিতীয়ত, যেহেতু বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরকে কিভাবে বাংলাদেশের বিচারের আওতায় আনা যাবে সেটি নিয়েও আলোচনা রয়েছে নানা মহলে। প্রায় 5 দশক ধরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে ডলার রাখে বাংলাদেশ ব্যাংক। বিদেশি লেনদেনের 85% এই অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়। চুরিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম ব্যবহার হয় 2019 সালে সিভিল রিকো আইনের আওতায় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ক্ষতিপূরণ মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক। সেই নথিতে দেখা যায় ফেডারেল রিজার্ভ থেকে টাকা সরানোর জন্য ফেডওয়্যার পেমেন্ট সিস্টেম ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। চুরির অর্থ ফিলিপাইনে নেয়ার জন্য করেসপন্ডেন্ট অ্যাকাউন্ট হিসেবে নিউ ইয়র্কের 3 বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ ওয়েলস ফার্গো, ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন ও সিটি ব্যাংককে ব্যবহারের প্রসঙ্গ এনেছে বাংলাদেশ ব্যাংক। আরও বলা হয়েছে উত্তর কোরিয়ার এই হ্যাকার গ্রুপ কাছাকাছি সময়ে সোনি পিকচার্স এন্টারটেনমেন্টেও হামলা চালিয়েছিল। দায়িত্ব ছাড়ার পরও যুক্তরাষ্ট্রের আদালতে এই মামলার সাক্ষ্য দিয়েছেন সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানালেন রিজার্ভ চুরি ইস্যুতে দেশীয় ও আন্তর্জাতিক আইনে নানা দিক মাথায় রাখতে হচ্ছে। আওয়ামী সরকারের হয়তো এখানে সদিচ্ছার অভাব ছিল, তারা হয়তো এটাকে কোনোভাবে করে ফেলতে পারত, কিন্তু আমরা কিন্তু খুব শক্তভাবে এটাকে করার চেষ্টা করার জন্য ল ফার্ম চেঞ্জ করে নতুন ভাবেই এটাকে ইভ্যালুয়েট করেছি যে এখানে আমাদের জেতার সম্ভাবনাটা ভালো। বাংলাদেশে যদি কোনো মামলা হয় সেই মামলা বিদেশি প্রসিডিংকে প্রভাবিত করবে, বিষয়টা এরকম নয়। সাধারণ আইনের পার্সপেক্টিভে এই কথাই বলা চলে। তবে নিউ ইয়র্কে বা বাংলাদেশের বাইরে যে কোর্টেই মামলা, ফেডারেল কোর্টে যেখানেই মামলা হোক না কেন, সেই মামলা কিন্তু যথেষ্ট সময় পার হয়ে গেছে। সেই মামলার অগ্রগতি আমরা খুব একটা বেশি জানি না। রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরের সময় আগামী 9 আগস্ট ধার্য করেছেন আদালত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।